কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা সাবজেক্টের অধ্যায় 14 সেখানে আছে দেখো। আহ, অধ্যায় 14তে আছে ত্রিভুজের ধর্ম। এখন আজকে আমি তোমাদের খুব অল্প সময়ের মধ্যে এই ত্রিভুজের ধর্ম সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে চাইছি। দেখো, প্রথমে আমাকে জানতে হবে ত্রিভুজ কাকে বলে। আমরা সবাই জানি যে তিনটি বাহু দ্বারা গঠিত, ঠিক এমনটি দেখো, তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। আমি এটা লিখছি না, এটা তোমরা সবাই জানো। তিনটি বাহু দ্বারা গঠিত সামতলিক এবং সীমাবদ্ধ। সীমাবদ্ধ কথাটা লাগাতেই হবে কিন্তু, তার কারণ দেখো এটাও তো তিনটি বাহু বলতে পারে, কিন্তু এটাতে ত্রিভুজ নয়, কারণ এখানে সীমাবদ্ধ নয়, সেই জন্য সীমাবদ্ধ কথাটা থাকতে হবে। তাহলে তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। দেখো, এই ত্রিভুজের তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে এবং তিনটি শীর্ষবিন্দু আছে। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। এটা হচ্ছে ত্রিভুজের ব্যাপারটা, আমরা একটা বাহ্যিক ধারণা পেয়ে গেলাম যে ত্রিভুজের কয়টি অংশ এবং কী কী থাকে। এসো এবার আমরা দেখি যে ত্রিভুজ কয় প্রকার। দেখো, আমি এখানে আগে থেকে একটা লিস্ট তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো, ত্রিভুজকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। বাহু ভেদে হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এদিকে আবার কোণ ভেদে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজগুলো সম্পর্কে আমি মোটামুটি হালকা একটা ধারণা দিই। দেখো, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে, সেই ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার চলে এসো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, একটা হয়তো 5, একটা 6, একটা 8 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এগুলো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার চলে এসো কোণ ভেদে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এক নম্বরে যেটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের আগে প্রথমে আমাদেরকে জানতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। দেখো, 90 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ, এখানে আমি লিখে দিচ্ছি সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণের রেঞ্জ। এবারে 90 ডিগ্রি থেকে, আর এখানে দেখো 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রিটাকে আমরা বলছি সমকোণ। এবার 90 ডিগ্রি থেকে বড় স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। 180 থেকে ছোট, এটা এই তলা হবে, এটা ভুল হয়েছে, 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 0 ডিগ্রি থেকে বড়টা সূক্ষ্মকোণ ছিল, এটা স্থূলকোণ। 180 থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, এটা হচ্ছে স্থূলকোণ। এবার যদি 180 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো সরলকোণ বা দুই সমকোণ, সরলকোণ বা দুই সমকোণ। আর 180 ডিগ্রি থেকে বড়, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, 360 কিন্তু না, 360 থেকে ছোট, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার যদি 360 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো দুই সরলকোণ বা চার সমকোণ। 4 9 36 মানে 360 ডিগ্রি, এটা 4 সমকোণ। এটা হচ্ছে আমাদের কোণ ব্যাপারটা একটু মোটামুটি গেল। এবার এখানে চলো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো, যে ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট সেই ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আর স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি,
180 থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, ঠিক আছে, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আরেকটু ধারণা দিই আমি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম, বাস এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের এই দুই দিকে যে দুটো বাহু আছে এই বাহুটাকে আমরা ধরি ভূমি, এটার নাম হচ্ছে ভূমি। আর এইটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব। আর এই বাহুটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ। এটা তোমরা জানো, তবুও আমি একবার করে মনে করে দিচ্ছি, এটা হচ্ছে অতিভুজ। এবারে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমি সংক্ষেপে লিখলাম, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। এদের মধ্যে একটা সম্পর্ক, মানে এই বাহুটার দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করে দেওয়া হয় আর এই দুটো যদি স্কোয়ার করা হয় না, যদি যোগ করা হয় তাহলে আমার সমান সমান হবে, ঠিক আছে। যেমন ধরো আমি ধরলাম এটা 4, এটা 3, আর এটা ধরো এটা কত আমি বার করতে চাইছি, তাহলে এটা 4-এর স্কোয়ার যুক্ত 3-এর স্কোয়ার, 4-4 16 যুক্ত 3-এর স্কোয়ার মানে 9 সমান 25। তাহলে অতিভুজ স্কোয়ার সমান 25, তাহলে অতিভুজ সমান, তাহলে অতিভুজ সমান √25, এই স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যায়, √25, √25 মানে হচ্ছে 5। তাহলে আমার এইটা হয়ে গেল 5। এবার তোমরা দেখো 5-এর স্কোয়ার করলে 25 হয়, আবার এই দুটো স্কোয়ার করে যোগ করে দেখো 25 হবে, এই যে 25 হবে। সেটা এখানে এই অতিভুজের আমরা এই ইয়েতে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে জানতে হবে। এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্যও বলি এটাকে, ঠিক আছে। জাস্ট এটা হলো। এবার এসো আমরা ক্লাস 7-এর এই 14 অধ্যায়ের ত্রিভুজের ধর্ম এখানে কি কি বলতে চাইছে। এখানে আমরা দেখব যে প্রথমে ত্রিভুজের কয়েকটা বিষয় লক্ষ্য রাখবো। আমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের কয়টি অংশ, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এখন দেখো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের ধর্ম নিয়ে, ত্রিভুজের মধ্যমা নিয়ে। উচ্চতা আর মধ্যমা কিন্তু এক নয়, এটা একটু মনে রাখবা। ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, আমি এখানে তোমাদেরকে একটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। একটা ত্রিভুজ মোটামুটি এই ত্রিভুজের আমি একবার উচ্চতা বার করব, একবার মধ্যমা বার করব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা দেখো, মধ্যমা যখন বার করছি, এই ত্রিভুজের মধ্যমা যখন বার করছি, মধ্যমা বার করার নিয়ম হচ্ছে, এটাকে আমি নাম দিয়ে দিই এ বি সি, এ বি সি। এই ত্রিভুজের মধ্যমা বার করার নিয়ম হচ্ছে এই নিচেকার যে ভূমি, যেটা এই ভূমি, এইটাকে আমরা দুভাগে ভাগ করব। এটাকে দুভাগে ভাগ আমরা এটা আগেও শিখেছি যে একটা সরলরেখাকে দুই ভাগে ভাগ কী করে করি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে উপর দিকে একটা কাটলাম এবং এই নিচের দিকে একটা কাটলাম, হলো। আবার এই মাথায় বসালাম, তারপরে এই বিন্দুটাকে কেটে নিলাম, এই বিন্দুটাকে কেটে নিলাম এবং এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিচ্ছি। দেখো এই বিন্দু দুটোকে যোগ করে দিলাম, এই বিন্দু যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এই সরলরেখাটাকে মানে এ বিকে আমি দুই ভাগে ভাগ করে এই যে বিন্দুটা পেলাম এটার নাম দিয়ে দিলাম ধরো ডি, এ বি সি ডি। এবার আমি এই সি আর ডি আমি যুক্ত করে দিলাম, এই সিডি যুক্ত করে দিলাম। এখন এই সিডি হচ্ছে আমার, সিডি হলো মধ্যমা, সিডি হলো আমার মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। ঠিক একইভাবে এখানে দেখো এই সরলরেখাটা কিন্তু মিলে গেছে ওখানে, কিন্তু আমি আর একটা ত্রিভুজকে দেখাচ্ছি যেটা হয়তো মিলবে না। যেমন ধরো আমি এখানে একটা অন্য ক্যাটাগরির ত্রিভুজ আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি এই ত্রিভুজটা আঁকলাম, এবার এই ত্রিভুজের আমি মধ্যমা কি করে বার করবো। একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার এই ত্রিভুজের মধ্যমা বার করছি। দেখো বললাম যে এ বি মানে এই নিচের ভূমিটাকে আমরা দুই ভাগে ভাগ করব, এটাকে দুই ভাগে ভাগ করে দিই, অর্ধেকের বেশি নিলাম, উপর দিকে কাটলাম, নিচের দিকে কাটলাম, আবার এখানে বসাই, বসিয়ে এদিকে কেটে নিলাম, এদিকে কেটে নিলাম। এবার এই বিন্দু দুটো যোগ করে দিচ্ছি। দেখো এই বিন্দু দুটো যোগ করে দিলাম, এই বিন্দু আর এই বিন্দু,
যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার একটা এখানে যে বিন্দুটা পেলাম এটা আমি ডি নাম দিলাম। এবার সি ডি যুক্ত করে দিলাম, সি ডি যুক্ত করে দিলাম, সি ডি। বাস এখানে এখানে কিন্তু এই সি ডি হলো আমার মধ্যমা, এখানেও সি ডি হলো মধ্যমা, এখানে এই ত্রিভুজের মধ্যমা। ঠিক আছে, এটা আলাদা নাম দিলে হয়তো বুঝতে পারতেন, যেহেতু একই হয়ে গেল। এটা হচ্ছে আমার মধ্যমা। মধ্যমা বার করার প্রসেসটা কি দেখো, মধ্যমা নির্ণয় করার প্রসেস হচ্ছে নিচেকার বাহুটাকে দুই ভাগে বিভক্ত করলাম, নিয়ে মধ্যবিন্দু বার করলাম। মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে এই বিন্দুর মানে শীর্ষবিন্দুর সংযোজক সরল রেখাংশ হচ্ছে আমার মধ্যমা। তাহলে যদি পরীক্ষায় পড়ে মধ্যমা কাকে বলে, তাহলে কিভাবে সংজ্ঞাটা লিখবে দেখো, ত্রিভুজের ভূমি বা নিচের বাহু থেকে, নিচের বাহুর মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দুর সংযোজক সরল রেখাংশই হলো মধ্যমা, ওই ত্রিভুজের মধ্যমা। ঠিক আছে, কিন্তু উচ্চতা কি কোনটাকে বলবো? উচ্চতার মধ্যমা কিন্তু এক নয়। উচ্চতা কি আর মধ্যমা কি জিনিস, আমি আর একটা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে এবার। আমি এখানে আর একটা ত্রিভুজ অঙ্কন করছি। এখানে আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এই ধরনের একটা ত্রিভুজ আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে এই ত্রিভুজের একটু আলাদা নাম দিই, এটা পি, এটা কিউ, এটা আর। ত্রিভুজের নামগুলো বা কোনো জ্যামিতিক চিত্রের যে নামগুলো তোমরা ব্যবহার করবে সবসময় মনে রাখতে হবে যে নামটা যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। ঠিক আছে, মানে এটা পি কিউ আর এই তালা যাবে, যেহেতু ঘড়ির কাঁটা এই তালা ঘুরে, এতলা ঘুরে ঘড়ির কাঁটা, তাহলে নামগুলো হবে এই তালা। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ যেটাকে বলা হয়। ঠিক আছে, এবার দেখো আমি উচ্চতা কি করে বার করব, এটা মধ্যমা বার করা শিখলাম। মধ্যমা হচ্ছে এই ভূমির মধ্যবিন্দু বার করব, মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে মধ্যমা। কিন্তু উচ্চতা কি করে বার করব? উচ্চতা বার করার নিয়মটা দেখে নাও এবার। ত্রিভুজের উচ্চতা বার করতে গেলে এই শীর্ষবিন্দুতে এই কম্পাসটাকে এইভাবে লাগাবে, শীর্ষবিন্দু থেকে। তারপরে এই যে কিউ, এই কিউ এর থেকে একটু ছোট, কিউ অথবা পি যে কোনো একদিক নেব, আমি সবচেয়ে কাছের বাহুটাকে নেব, কিউ এর থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটা যদিও একটু, এই যে একটু হালকা ছোট করে নিলাম, নিয়ে আমি এদিকে একটা বৃত্ত চামাচ্ছি। দেখো এদিকে একটা বৃত্ত চামাচ্ছি, কিউ এর থেকে সামান্য একটু ছোট করে নিলাম, নিয়ে একটা বৃত্ত চামাকলাম। এই বৃত্তচাপে দেখো এই ভূমিকে দুটো বিন্দুতে স্পর্শ করেছে, এখানে একটা আর এখানে একটা। এই দেখো আমি ধরে আছি, এখানে একটা আর এখানে একটা, এই দুটো বিন্দু আমরা পেয়ে গেছি। এবারে এই বিন্দু দুটোকে আবার এদিকে একটা নিচে আমি দুই ভাগে ভাগ করছি। ঠিক, এটাকে ছোট করতে পারি, অসুবিধা নেই। ছোট করে এদিকে একটা কেটে নিলাম, আবার এই বিন্দুতে বসিয়ে এইটাকে কেটে নিলাম। ভালো করে দেখো একবার, শীর্ষ বিন্দু থেকে কিউ এর ছোট্ট করে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্ত চাপার পরে এই যে দুটো বিন্দু পেলাম, এই বিন্দু থেকে আবার এখানে একটা বৃত্ত চাপাকলাম, এই বিন্দুতে আবার লাগিয়ে এখানে একটা বৃত্ত চাপাকলাম, তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। এবার এই বিন্দু আর শীর্ষ বিন্দু আমি যোগ করে দেবো, শীর্ষ বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও, শীর্ষ বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিলাম। দেখো শীর্ষবিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যোগ করে দিলাম। এখন এইটা হচ্ছে আমার উচ্চতা, এইটা হয়ে গেল আমার উচ্চতা। এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার এই ত্রিভুজের উচ্চতা। ঠিক একইভাবে যদি আমি এই ত্রিভুজের এবার মধ্যমা বার করি, তাহলে কি করব দেখো, মধ্যমা বার করতে গেলে এখানে অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি নিয়ে ওপর দিকে কাটবো এবং নিচের দিকে কাটবো। হলো, অর্ধেকের বেশি নিয়ে উপর দিকে একটা কাটলাম, নিচের দিকে একটা কাটলাম। ঠিক আবার এদিকে লাগালাম, পি বিন্দুতে বসালাম, পি বিন্দু বসিয়ে এইটাকে কেটে নিলাম এবং এইটাকে কেটে নিলাম। বাস এই বিন্দুতে বসিয়ে এই দুটোকে কেটেছি, এখানে একটা কেটেছি, এখানে একটা কেটেছি, এটা কেটে নিয়েছি, এটা কেটে নিয়েছি। বাস এবার এই বিন্দু যুক্ত করে দেবো।
এই বিন্দু আর এই বিন্দু। যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম, যুক্ত করে দেওয়ার এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে আর এস নাম দিলাম, এস। আর এটার নাম দিয়েছিলাম ধরো টি। তাহলে এখানে আমি উচ্চতা সমান হচ্ছে আর টি। আর টি হচ্ছে আমার উচ্চতা কোন ত্রিভুজের? এই পি কিউ আর ত্রিভুজের আর টি। আর মধ্যমা হচ্ছে, এবারে আমি আর এর সঙ্গে এস যুক্ত করে দিলাম, আর এর সঙ্গে এস যুক্ত করে দিলাম। বাস, এখানে এই আর এস, এই আর এসটা হলো আমার মধ্যমা। লিখলাম মধ্যমা, ঠিক আছে? মধ্যমা, মধ্যমা সমান, এখানে মধ্যমা সমান হচ্ছে আর এস। বুঝা গেল? খুব সুন্দরভাবে আমি দেখো একটা ত্রিভুজকে এঁকে এই ত্রিভুজের উচ্চতা কী করে বার করলাম আর মধ্যমা, দুটো জিনিসই আমি এখানে শিখিয়ে দিলাম, উচ্চতা এবং মধ্যমা। আর পিকিউ হচ্ছে আমার ভূমি। তাহলে পিকিউকে আমি আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি, একদম খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো যে একটি ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজের উচ্চতা যখন বার করব তখন শীর্ষবিন্দু থেকে আমি ভূমির দিকে একটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ যেন এই ভূমিকে দুটি জায়গাতে, দুটি বিন্দুতে স্পর্শ করে, এবং এই বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ এদিকে নেবো, মানে সমদ্বিখণ্ডিত করছি। এই দুটোকে আমি সমদ্বিখণ্ডিত জন্য মানে মধ্যবিন্দুটা বার করতে চাইছি। মধ্যবিন্দুটা হচ্ছে টি। তাহলে এই আর এবং টি, এই যে সংযোজক যে সরল রেখাংশ, এটা হচ্ছে আমার উচ্চতা। কিন্তু মধ্যমা বার করার সময় মনে রাখতে হবে এই পি এবং কিউকে সমদ্বিখণ্ডিত করেছি, মানে দুই ভাগে ভাগ করেছি। পি এবং কিউকে দুই ভাগে ভাগ করে আমি পেয়েছি পি। এখানে এখানে কিন্তু আমার হবে, এখানে এই ব্যাপারটা আসবে পি, সরি, পি এস সমান এস কিউ, এটা কিন্তু আসবে, কারণ এটা আমি দুই ভাগে ভাগ করেছি, সমান সমান করেছি। এবং আর আর এস, এইটা হয়ে গেল আমার মধ্যমা, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি তোমাদের এবার দেখো এখানে আমি একটা ত্রিভুজে কটা মধ্যমা পেতে পারি। আমি যদি আর একটা ত্রিভুজ, আমি এখানে তোমাদেরকে হাতে এঁকে বোঝাচ্ছি, এই একটা ত্রিভুজ, আমি এই ত্রিভুজকে দুই ভাগে ভাগ করছি। এটা মিডিল মধ্যবিন্দু, এইটা এই বাহুর মধ্যবিন্দু, এইটা এই বাহুর মধ্যবিন্দু, এটা পাবো আমি। তারপরে এই বিন্দু থেকে এই দিকটা যোগ করব, একটা একটা মধ্যমা পেলাম। এই বিন্দু থেকে এই দিকটা যোগ করব, একটা মধ্যমা পাবো, এটা এটা যোগ করবো, একটা মধ্যমা পাবো। আবার এই বিন্দু থেকে এই দিকটা যোগ করব, একটা মধ্যমা পাবো। দেখবে এই মধ্যমা তিনটে, তাহলে কটা মধ্যমা পাচ্ছি? তিনটে মধ্যমা পাচ্ছি। তিনটে মধ্যমা কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এটাকে আমাদের, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে লম্ব কেন্দ্র বলা হয়, ঠিক আছে? যাই হোক, সেটা পরে বুঝবো আবার। তো এই একটা ত্রিভুজের তিনটি মধ্যমা আমরা পাচ্ছি। একইভাবে একটি ত্রিভুজে কটা উচ্চতা পাবো? যদি আমরা ঠিক একইভাবে দেখি যে যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের উচ্চতাও ঠিক একইভাবে আমরা পাবো। এখান থেকে এটার উপরে লম্ব আঁকবো, এখান থেকে এভাবে, ঠিক আছে? মানে এটা 90 ডিগ্রি হতে হবে। আবার এইটার উপরে লম্ব আঁকবো ঠিক এভাবে, আর এটার উপরে আবার লম্ব আঁকবো ঠিক এভাবে, যেমনটি হয়। এখানেও আমরা, এটা কিন্তু আমরা একটা বিন্দুতে মিলিত হবে, এটাও একটা বিন্দুতে মিলিত হবে, এবং আমরা তিনটি কোণ পাবো। তাহলে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমা পাবো, তিনটি উচ্চতা পাবো, এবং মধ্যমা আর তিনটি একই বিন্দুতে মিলিত হবে। এবার দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি ধরি, সমবাহু ত্রিভুজ যা তিনটি বাহু সমান, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই মধ্যমা আর উচ্চতা এইটা দুটোই সমান সমান হয়, দুটোর দৈর্ঘ্য সমান হয়, মধ্যমার দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্য সমান হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই ত্রিভুজের তিনটি উচ্চতার দৈর্ঘ্য, তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান সমান হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ত্রিভুজের ধর্মের ক্লাস 7-এর অধ্যায় 14, যেখানে ত্রিভুজের ধর্ম, ওই লেসনটাতে এটাই বলা হয়েছে যে ত্রিভুজের মধ্যমা কী করে বার করব, আর ত্রিভুজের উচ্চতা কি করে বার করা যাবে। আমি খুব সহজভাবে সুন্দর করে ছবি এঁকে তোমাদের উচ্চতা মধ্যমা কীভাবে বার করবে একদম হাতে 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 বুঝিয়ে দিলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এটা বুঝতে পারবে। আমি এটাও তোমাদেরকে আগে থেকে বলে দিয়েছি। এটা পুরো ব্যাপারটা দেখো, একটা মোটামুটি একটা ধারণা আমি দিয়ে দিয়েছি। এবার তোমরা এখান থেকে যদি দেখো যে কি কি বলেছে,
এখানে দেখো সুন্দর করে আমি যেটা বলেছি, তোমরা যদি পারো তো একবার রিডিং পড়ে নেবে, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র এখানে আছে। এখানে দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র এখানে দেওয়া আছে, এই যে হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে দেখো লেখা আছে, এই যে একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা। ভূমি মানে ওই যে আমরা যে রেখাটাকে এখানে এই ত্রিভুজের এই ত্রিভুজের এই যে এ বি, এটা হচ্ছে ভূমি। আর উচ্চতা তো বার করলাম, উচ্চতা আমরা বার করতে পারবো যেভাবে বললাম, এখান থেকে সেই উচ্চতা পেয়ে যাবো। তাহলে ভূমি আর উচ্চতা পেয়ে যাবো, সেদেরকে হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা দিয়ে গুণ করলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এবার দেখো কোষে দেখি 14, এখানে সুন্দর করে দেওয়া আছে। এই কোষে দেখি 14 প্রত্যেকটি অঙ্ক তোমরা এবার নিজেরাই পেরে যাবে। আমি যেটুকু বুঝিয়ে দিলাম ভালো করে মন দিয়ে শোনো, এটা বারবার দেখতে থাকো, ঠিক আছে? বারবার দেখতে থাকো ভিডিওটা, তারপরে দেখো আমি যেভাবে বলেছি একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছি, তোমরা পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। এই কোষে দেখি 14 প্রত্যেকটি অঙ্ক তোমরা খাতায় করবে, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানাবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য, তখনই তোমরা অগ্রিম বার্তা পেয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, বেশ আজ এই পর্যন্ত, গুড বাই।